হ্যালো লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা পড়ব জয় বাবা ফেলুনাথের বাকি একটি পর্ব। এই পর্বটিতে আমরা জানতে পারব মুসলি বাবা কবে যাবে, কি করবে না করবে সে বিষয়ে। সত্যজিৎ রায়ের এই গোয়েন্দা গল্পটি সম্পর্কে আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার আগে আপনারা শুনতে পারেন। তাহলে শুরু করি। থলিওয়ালা ভদ্রলোক তার দিকে হাঁ করে চেয়ে আছেন। ভক্তরা সব চেয়ে আছে। লালমোহনবাবু আমার কানের কাছে ফিসফিস করে বললেন, থ্রিলিং। বাবাজি আবার শুরু করলেন, ছে রিপু ছে ঋতু, সপ্ত সুর সপ্ত সিন্ধু, অষ্টধাতু অষ্টসিদ্ধি, নবরত্ন নবগ্রহ, 10 কর্ম 10 মহাবিদ্যা, 10 অবতার 10 অশ্বমেধ, 1 থেকে 10। এইটুকু বলে বাবাজি থলিওয়ালা ভদ্রলোকের দিকে ইশারা করলেন। ভদ্রলোক ফিসফিস করে বাবাজিকে কী যেন বলে দিলেন। তারপর ভক্তদের দিকে ফিরে অস্বাভাবিক রকম সরু গলায় বললেন, এবার আপনারা 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা বেছে নিয়ে একে একে বাবাজির সামনে এসে এই থলির মধ্যে থেকে একটি কাগজের টুকরো নিয়ে তাতে এই কাঠকয়লার সাহায্যে সংখ্যাটি লিখে আমার হাতে দিয়ে দিবেন। প্রথমে বাংলায় বলে আবার সেটা হিন্দি করে বললেন। ফেলুদা নিরঞ্জনবাবুর দিকে ঝুঁকে পড়ে বললেন, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার পড়বে সেটাই কি বলে দেবে বাবা কদিন থাকবেন? হয়তো তাই, সেটা তো বললে না কিছু। যদি তাই হয় তাহলে বোধহয় বাবাজির 7 দিনের বেশি মেয়াদ নেই। আপনি লিখবেন নাকি? না মশাই, বাবা থাকছেন কি যাচ্ছেন সে নিয়ে তো আমাদের অত মাথা ব্যথা নেই। আমরা দেখতে এসেছি, দূর থেকে দেখে চলে যাব ব্যাস। তবে একটা জিনিস জানার কৌতূহল হচ্ছে, এইসব ভক্তদের মধ্যে কিছু কিছু গণ্যমান্য লোকও আছে, নাকি সবাই সাজানো ভক্ত? কি বলছেন মশাই? নিরঞ্জনবাবুর চোখ কপালে উঠে গেল। এরা সব বলতে পারেন একেবারে ক্রিম অফ কাশি। ওই দেখুন, সাদা চাদর গায়ে, মাথায় টাক, উনি হলেন শ্রুতিধর মহেশ বাচস্পতি, মহাপণ্ডিত, আজন্ম কাশ্মীরতে রয়েছেন। তারপর ওই দেখুন, মৃত্যুঞ্জয় সেন কবিরাজ, দয়াশঙ্কর শুক্লা, এলাহাবাদ ব্যাংকের এজেন্ট, যিনি বাবাজির পাশে থলি নিয়ে বসে আছেন তিনি হলেন অভয় চক্রবর্তীর ভাইপো, আলিগড় ইউনিভার্সিটিতে ইংরেজির প্রফেসর, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর হাইলুকুর কিছুই বাদ নেই মশাই। আর মহিলা কত আছেন তা তো দেখতেই পাচ্ছেন। ওই যে দেখুন। নিরঞ্জনবাবু একজন সাদা পাঞ্জাবি আর সাদা বেনারসি টুপি পরা জাদ্রের লোকের দিকে দেখলেন। ওকে চিনেন? উনি হলেন মগনলাল মেঘরাজ। ওর মতো পয়সার দাপট কাশিতে আর কারো নেই। বেনারসে যদি বাঘ থাকতো তো এখানকার বলদগুলোর সঙ্গে এক ঘাটে জল খেত ওর নামে। মগনলাল মেঘরাজ নামটা চেনা চেনা মনে হচ্ছে। নিরঞ্জনবাবু ফেলুদার দিকে আরও একটু ঝুঁকে পড়লেন। আর সেই সাথে আমিও। 2 বার পুলিশ রেড হয়ে গেছে ওর বাড়িতে। একবার কলকাতায় ওর বড়বাজারের গদিতে, একবার এখানে। চোর কারবার, কালো টাকা, যা ভাবতে চান ভাবুন না। পুলিশ তো পায়নি কিছু, তাই না? পুলিশ তো সব হাতের মুঠোই। রেড তো নামকাও আসতে। ভক্তের দল এখনও একজন করে গিয়ে কাগজের নম্বর দিয়ে আসছে। দেখে মনে হয় বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমরা আরও মিনিট 5 দেখে বাইরে বেরিয়ে এলাম। গেটের কাছে পৌঁছাতেই পেছন থেকে একটা ডাক শুনে ঘুরে দেখি, যার সঙ্গে নিরঞ্জনবাবু আমাদের আলাপ করিয়ে দিলেন সেই মিস্টার সিংহ ব্যস্তভাবে আমাদের দিকে এগিয়ে আসছেন। আপনারা চললেন? ভদ্রলোক বিশেষ করে ফেলুদার দিকে তাকিয়েই প্রশ্নটা করলেন। উত্তরে ফেলুদা কিছু বলার আগেই ভদ্রলোক বলে, আপনাদের এখনই একটিবার আমাদের বাড়িতে আসা সম্ভব হবে কি? মিস্টার ঘোষাল আপনার সঙ্গে একটু কথা বলতে পারলে খুশি হতেন। ফেলুদা হাতের ঘড়িটা দেখে নিয়ে বললেন, আমাদের আর কী অসুবিধা বলুন? নিরঞ্জনবাবুকে অবশ্যই হয়তো হোটেলে ফিরে যেতে হবে। আপনারা 3 জনে ঘুরে আসুন। নিরঞ্জনবাবু বললেন, তবে বেশি রাত না করলে খাবারটা গরম গরম খেতে পারবেন। এইটি শুধু বলে রাখলাম, আজ আপনাদের জন্য ফাউল কারি করতে বলেছি। আপনার নাম আমি শুনেছি। আপনি তো ভুবনেশ্বরের যক্ষীর ভাঙা মাথা উদ্ধার করে দিয়েছিলেন, তাই না? আগে হ্যাঁ। ফেলুদা ওর পক্ষে যতটা সম্ভব বিনয়ী হাসি হেসে বলল। উমানাথ ঘোষালের বয়স 40-এর বেশি না। গায়ের রং ছেলের মতোই টকটকে, চোখ দুটো কটা আর ঢুলু ঢুলু। কথা বলার সময় লক্ষ্য করলাম যে 2 ভুরু একসঙ্গে কখনোই উপরে উঠছে না। একটা উঠে তো একটা নিচে থেকে যায়। এরা সব আপনার? ভদ্রলোকের দৃষ্টি ফেলুদার দিকে।
থেকে আমাদের দুজনের দিকে ঘুরে গেল। এটি আমার খুড়তুতো ভাই তপেশ, আর ইনি লালমোহন গাঙ্গুলি। জটায়ু ছদ্মনামে অ্যাডভেঞ্চারের গল্প লেখেন। জটায়ু? উমানাথের ডান ভুরুটা উঠে গেল। নামটা চেনা চেনা লাগছে। রুকুর কাছেও ওর কিছু বই দেখেছি বলে মনে পড়ছে। তাই না হে বিকাশ? আগে হ্যাঁ বললেন বিকাশবাবু। খামতিনেক আছে বোধহয়। বোধহয় আবার কি? তুমি তো যত রাজ্যের রহস্যের বই কিনে দাও ওকে। বিকাশবাবু অপ্রস্তুত হাসি হাসে বললেন, ও ছাড়া তো আর কিছুই পড়তে চায় না। এ বয়সে তো ওসব পড়বেই বলে উঠলেন লালমোহনবাবু। সকালে ক্যাপ্টেন স্পার্ক আর শয়তান সিং এর নাম শোনা অবধি উনি বেশ মনমরা ছিলেন। এখন আবার বেশ হাসি ফুটেছে মুখে। রহস্য রোমাঞ্চ বইয়ের বাজারে অক্রুর নদীর নাকি জটায়ুর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ফেলুদা বলল, আমি এমনিতেই একটা কারণে আপনার কাছে আসতে চেয়েছিলাম। আপনার ছেলের সঙ্গে আজ আমাদের সাক্ষাৎ হয়েছে। তার আসল নামটা যদিও এখনও জানতে পারিনি, তবে সে যে ভূমিকায় অভিনয় করছিল তার নামটা জানি। অভিনয়? উমানাথবাবু হো হো করে হেসে উঠলেন। আরে ও যে শুধু নিজে অভিনয় করে তা তো নয়, অন্যদেরও যে নামটাম বদলে অভিনয় করায়। তোমাকেও একটা কি নাম দিয়েছিল না বিকাশ? মাত্র একটা? বিকাশবাবু হেসে উঠলেন। যাই হোক, তা কোথায় দেখা হলো আমার ছেলের সঙ্গে? ফেলুদা কোনো রকম বাড়াবাড়ি না করে অল্প কথায় অত্যন্ত গুছিয়ে সকালে ঘটনাটা বললেন। ভদ্রলোক শুনে প্রায় চেয়ার থেকে উঠে পড়লেন। কি সর্বনাশের কথা! ছেলে আমার ডান পিঠে সে তো জানি, তা বলে তার এতটা দুঃসাহস? সে তো জানতাম না। ও তো মরতে মরতে বেঁচে গেছে। রুকুকে একবার ডেকে পাঠাও হেতো বিকাশ। মিস্টার সিংহ ছেলেটির খোঁজে বেরিয়ে গেলেন। ফেলুদা বলল, ডাকনাম রুকু সে তো জানলাম, ভালো নামটা কি? রুক্মিণী কুমার বললেন উমানাথবাবু। ওই আমার একমাত্র ছেলে, কাজেই ঘটনাটা শুনে আমার মনের অবস্থা কী হয়েছে সে তো বুঝতেই পারছেন। দুর্গাকুণ্ড রোডের উপর বিরাট কম্পাউন্ডের মধ্যে বিশাল বাড়ি ঘোষালদের। রাত্রে বাড়ির বাইরেটা ভালো করে দেখতে পাইনি, শুধু গেটের উপর মার্বেল ফলক লেখা শঙ্করী নিবাস নামটা দেখেছি। আমরা বসেছি একতলায় বৈঠকখানায়। আমাদের ডান পাশে দরজা দিয়ে পুজোর দালান দেখা যাচ্ছে। আমি যেখানে বসেছি সেখান থেকে প্রতিমা রাতখানা দেখতে পাচ্ছি। রং করার কাজ চলছে এখনও। চাকর ট্রেতে করে চা মিষ্টি এনে আমাদের সামনে টেবিলে রেখে যাবার পর উমানাথবাবু বললেন, আপনার মছলি বাবা দর্শনে গিয়েছিলেন শুনলাম। কী মনে হলো দেখে থেকে? ফেলুদা একটা প্যারা রাতখানা কামড় দিয়ে মুখে ফেলে বলল, আমরা অল্পক্ষণই ছিলাম। শুনলাম আপনিও নাকি যাচ্ছেন। যাচ্ছে মানে একবারই গেছি, দ্বিতীয়বার আর যাবার বাসনা নেই, কারণ সেদিন আমি না থাকার জন্যেই দুর্ঘটনা ঘটল। উমানাথবাবু চুপ করলেন, আমরাও চুপ। লালমোহনবাবু দেখলাম আর চোখে একবার ফেলুদার দিকে দেখে নিলেন। দুর্ঘটনা? ফেলুদা ফাঁক ভরাবার জন্য প্রশ্ন করল। হ্যাঁ। উমানাথবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। শুধু দামের দিক দিয়ে নয়, প্রভাবের দিক দিয়েও একটি অমূল্য জিনিস গত বুধবার, অর্থাৎ আমি যেদিন বাবাজিকে দেখতে যাই সেদিন আমার ঘর থেকে উধাও হয়ে গেছে। আপনি যদি সেটিকে উদ্ধার করতে পারেন তো আমার বিশেষ উপকার হয়, এবং সেই সঙ্গে আপনাকে উপযুক্ত পারিশ্রমিকও দেব। আমার বুকের ভেতরটা খুব ধুকপুকুনি শুরু হয়েছে। জিনিসটা কি সেটা জানতে পারি? ফেলুদা জিজ্ঞেস করল। ছোট্ট একটা জিনিস। মিস্টার ঘোষাল 2 আঙুল ফাঁক করে জিনিসটার সাইজ বুঝিয়ে দিলেন। 2.5 ইঞ্চি লম্বা একটা গণেশের মূর্তি, সোনার মূর্তি, তার উপর দামি পাথর বসানো। ওটা কিভাবে এলো আপনাদের বাড়িতে? বলছি সেটা, একেবারে গল্পের মতো। আপনার তো বোধহয় চারমিনার ছাড়া চলে না। ভদ্রলোক নিজে একটা ডানহিল মুখে পড়তেই ফেলুদা আগুন এগিয়ে দিয়ে সেই সঙ্গে নিজেও একটা চারমিনার ধরিয়ে নিল। একটা বড় টান দিয়ে ধোঁয়া ছেড়ে মিস্টার ঘোষাল তার কাহিনী বলতে শুরু করলো। আমার ঠাকুরদাদার বাবা সমস্যার ঘোষালের ছেলে ছিল ভীষণ ভ্রমণের নেশা। 26 বছর বয়সে তিনি একা দেশ দেখতে বেরিয়ে যান। তখন নতুন রেলগাড়ি হয়েছে, কিছু পথ তাতে যাবেন আর বাকিটা হেঁটে না হয় যা যানবাহন পাওয়া যায় তাতেই। দক্ষিণ ভারতে ঘুরছিলেন। ট্রিচিনপল্লী থেকে মাদুরা হয়ে সেতুবন্ধনের দিকে যাচ্ছিলেন গরুর গাড়িতে। জঙ্গলে ভরা পাহাড়ের পথ। এই সময় মাঝরাত্রিতে 3টি সশস্ত্র ডাকাত তার গাড়ি আক্রমণ করল। সমস্যার সাংঘাতিক শক্তিশালী লোক ছিলেন, সঙ্গে বাঁশের লাঠি ছিল। একা 3 জনের সঙ্গে লড়ে একটা মাথা ফাটিয়ে দেন, আর অন্য 2টি পালায়। ডাকাতদের একটা থলে পিছনে পড়ে থাকে, তার মধ্যে ছিল এই গণপতি। সেই মূর্তি সঙ্গে করে উনি দেশে ফেরেন।
তারপর থেকেই আমাদের বংশের ভাগ্য ফিরে যায়। আমাকে আপনি কুসংস্কারাচ্ছন্ন সেকালে মানুষ বলে মনে করবেন না। আমাদের বংশে যা ঘটতো, যা দেখেছি, তার থেকে কতগুলো বিশ্বাস আমার মনে জন্মেছে, বাস এইটুকুই। সত্যি বলতে কি, গণেশ আসার পর থেকে আমাদের ফ্যামিলিতে কোনো বড় রকম দুর্ঘটনা ঘটেনি বললেই চলে। ওটা আসার 2 বছরের মধ্যেই পদ্মার ভাঙনের নদী আমাদের বাড়ির 20 হাতের মধ্যে এগিয়ে আসে, কিন্তু বাড়ির কোনো ক্ষতি হয়নি। অবশ্যই এছাড়াও আরও অনেক নজির আছে, সব বলতে গেলে দীর্ঘ ইতিহাস হয়ে যাবে। আসল কথা এই যে 100 বছর আমাদের ফ্যামিলিতে থাকার পর আজ সে মুহূর্তে উধাও। বাড়িতে পুজো, বাইরে থেকে আত্মীয়স্বজন আসছে, কিন্তু সমস্ত সমারোহের উপর যেন একটা ছায়া পড়ে রয়েছে। উমানাথবাবু যেন ক্লান্ত হয়ে সোফায় এলিয়ে পড়লেন। ফেলুদা প্রশ্ন করলেন, কবে গিয়েছিলেন আপনি মছলি বাবাকে দেখতে? 3 দিন আগে, গত বুধবার, 15ই অক্টোবর। আমরা এসেছি মাত্র দিন 10 হলো। মছলি বাবার কথা শুনে আমার গিন্নির দেখতে যাবার শখ হলো, তাই ওকে আর রুকুকে সঙ্গে নিয়ে গেলাম। আপনার ছেলেও যেতে চাইলো? নামটা শুনে কৌতূহল। বললো, ওর কোনো এক বইতে নাকি কার কথা রয়েছে যে 70 মাইল সাঁতার কেটে এসেছিল কুমির হাঙনের মধ্যে দিয়ে। অবশ্য বাবাজিকে দেখে মোটেই ভালো লাগেনি। 10 মিনিটের মধ্যে উসকুস শুরু হয়ে গেল। ওর জন্যই তো তাড়াতাড়ি ফিরে এলাম। এসে দেখি এই কাণ্ড। সিন্ধুক আপনার বাবার ঘরে থাকে বলছিলেন না? হ্যাঁ, তবে চাবিটা এমনিতেই আমার ঘরে থাকে। রিংয়ের মধ্যে 5-6টা চাবি, তার মধ্যে একটি হলো ওই সিন্ধুকের। এমনিতে কোথাও বেরোলে আমার স্ত্রীর কাছে চাবিটা থাকে, কিন্তু সেদিন ও যাচ্ছে বলে বাবার ঘরের দেরাজে চাবিটা রেখে যায়। হয়তো খুব বুদ্ধিমানের কাজ হয়নি, কারণ বাবা সন্ধ্যের দিকে একটু আফিম টাফিম খান, খুব একটা হুঁশ থাকে না। যাই হোক, যাওয়ার সময় চাবিটা রেখে দেরাজটা একেবারে শেষ অবধি ঠেলে বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। ফিরে এসে দেখি 1/2 ইঞ্চি খোলা। সন্দেহ হয়, তখন সিন্ধুক খুলে দেখি গণেশ নেই। ফেলুদা একটুক্ষণ ভ্রুকুচকে থেকে বলল, আপনাদের বাড়িতে সেদিন সেই সময় কে কে ছিলেন সেটা জানতে পারি কি? ফেলুদা খাতা আনেননি, তবে উত্তরটা যে ওর মুখস্থ থাকবে আর নামগুলো হোটেলে গিয়ে লিখে নিতে পারবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। মিস্টার ঘোষাল বললেন, দারোয়ান ত্রিলোচনকে আপনারা গেটে দেখলেন। ওর প্রায় 35 বছর হলো আমাদের বাড়িতে রয়েছেন। চাকর ঠাকুরঝি সবাই পুরনো। প্রতিমা গড়েন শশীবাবু আর তার ছেলে কানাই। শশীবাবু কাজ করছেন 30 বছরের উপর, ছেলেটিও খুব ভালো। এছাড়া মালি আছে, সে পুরনো। আর আছে বিকাশ, সে আপনাদের সঙ্গে করে নিয়ে এলো। বিকাশবাবু কতদিন আছে? সেক্রেটারির কাজ করছে বছর 5 আছে, অনেক দিন। ও প্রায় ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে। ওর বাবা উকিলবাবু আমাদের জমিদারির সেরেস্তায় কাজ করতেন। ওর মা বিকাশ হবার পরেই মারা যায়। তার বছর 10 পরে বাপও চলে গেলেন রপসিতে। অনাথ ছেলেটি সঙ্গদোষে নষ্ট হয়ে যাচ্ছে শুনে আমার জ্যাঠামশাই ওকে বাড়িতে এনে রাখেন। স্কুল কলেজ সবই আমাদের বাড়ি থেকেই। এমনি বুদ্ধিমান ছেলে, লেখাপড়ায় বেশ ভালোই ছিল। চুরির খবরটা পুলিশকে দেননি সেই রাত্রেই, এখন পর্যন্ত কোনো হদিস পায়নি। গণেশের খবর বাইরের কেউ জানতো? উমানাথবাবু উত্তর দেবার আগেই বিকাশবাবুর সঙ্গে রুক্মিণী কুমার এসে হাজির হলো। আমি ভেবেছিলাম ক্যাপ্টেন স্পার্কের ভাগ্যেও বুঝি প্রচণ্ড ধমক আছে, কিন্তু দেখলাম উমানাথবাবু সেরকম লোক নন। শুধু আর চোখে একবার ছেলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলেন, কাল থেকে পুজোর কটা দিন আর বাইরে যাবে না। বাড়ির বাগান আছে, ছাদ আছে, যত খুশি খেলতে পারো। ঘুড়ি আছে, ঘুড়ি উড়াতে পারো। বই আছে, পড়তে পারো, কিন্তু আমাদের সঙ্গে ছাড়া বাইরে বেরোবে না। আর শয়তান সিং? ভুরুকুচকে প্রশ্ন করলো রুক্মিণী কুমার। সে আবার কে? উমানাথবাবু জিজ্ঞেস করলো। ও যে কারাগার শিক ভেঙে পালিয়েছে। ঠিক আছে, আমি ওর খবর এনে দেবো তোমাকে, হালকাভাবে হেসে আশ্বাসের সঙ্গে বললেন বিকাশবাবু। রুকু মনে হলো খানিকটা ভরসা পেয়েছে। অন্তত সে তার শাস্তির ব্যাপারে আর কোনো আপত্তি না করে বিকাশবাবুর হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল। উমানাথবাবু বললেন, বুঝতেই পারছেন আমার পুত্রটি একটু অতিমাত্রায় কল্পনাপ্রবণ। যাই হোক, আপনার প্রশ্নের জবাব দিই এবার। গণপতির খবর আমরা দেশে থাকতে অনেকেই জানতো। ওটা একটা কিংবদন্তির মতো মুখে মুখে রটে গিয়েছিল। সেটা অবশ্যই আমার জন্মের আগে। পরের দিকে এ নিয়ে আর বিশেষ কেউ আলোচনা করতো না। আমার নিজের ছাত্রজীবন কাটে কলকাতায়। কলেজে থাকতে 2-1টি বন্ধুকে আমি গল্পচ্ছলে গণেশের কথা বলেছিলাম। তার মধ্যে একটি বন্ধু অবশ্যই এখন তাকে আর বন্ধু বলি না, সম্প্রতি কাশিতে রয়েছেন। তার নাম মগনলাল মেঘরাজ। বুঝেছি।
ফেলুদা বলল, তাকে আজ মছলি বাবার ওখানে দেখলাম। জানি, আমি যেদিন গিয়েছিলাম সেদিনও ছিল। তার বাবাজির কাছে যাতায়াত করার একটা কারণ আছে। কিছুদিন থেকে তার ভাগ্য পরিবর্তন হয়েছে, খারাপের দিকেই অবশ্য। বছর দুয়েক আগে ওর প্লাইউডের ফ্যাক্টরিতে আগুন লাগা থেকে এর শুরু হয়। তারপরেই এই গত কয়েক মাসের মধ্যে ওর গোলমেলে কারবার সম্বন্ধে অনেক গুজব বাজারে ছড়িয়ে পড়ে। ফলে ওর কলকাতার এবং বেনারসের বাড়িতে পুলিশ রেড হয়ে যায়। আমি এখানে আসার দুদিন বাদেই আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সোজাসুজি বলল যে গণেশটা ওর দরকার। ওটা যে কলকাতায় আমার কাছে থাকে না, এখানে বাবার সিন্ধুকে থাকে, সেটাও জানতো। 40,000 অবধি অফার করেছিল ওটার জন্য। আমি সোজাসুজি না বলে দিই। ও যাবার সময় শাসিয়ে দিয়ে যায় জিনিসটা ও হাত করেই ছাড়বে। তার ঠিক 5 দিন পরেই গণেশ সিন্ধুর থেকে উধাও হয়ে গেল। ভদ্রলোক চুপ করলেন, ফেলুদাও চুপ, চিন্তিত। আমি জানি ওর 3 মাসের অবসর এখানেই শেষ হলো। সামনের কটা দিন কাশিই হবে ওর কাজের জায়গা, তদন্তের জায়গা। লালমোহনবাবু ভবিষ্যৎবাণী মনে পড়ছে, 1 ঢিলে 3 পাখি। অবশ্যই কাশির ব্যাপারে নির্ভর করছে অনেক কিছু। আমাদের খুব ভাগ্য ভালো যে আপনি ঠিক এই সময়ে এসে পড়লেন। আপনার উপর কাজের ভারটা দিতে পারলে নিশ্চয়ই 100 বার। ফেলুদা উঠে দাঁড়িয়েছে। আপনি অনুমতি দিলে কাল সকালে একবার আসতে চাই। আপনার বাবার সঙ্গে একবার কথা বলা যাবে কি? কেন যাবে না? বাবা তো এখন রিটায়ার্ড জীবন। অবশ্যই বাবার মেজাজটা ঠিক থাকে কখন তা বলা মুশকিল। আর আপনি যদি আমাদের বাড়ির এদিক ওদিক ঘুরে দেখতে চান তাও পারেন স্বচ্ছন্দে। আমি ত্রিলোচনকে বলে রাখবো আপনাকে এলে যেন ঢুকতে দেয়। আর বিকাশ রয়েছে, ও তো সব ব্যাপার আপনাকে হেল্প করতে পারে। 8টা নাগাদ এলে ভালো, তাহলে বাবাকে তৈরি অবস্থায় পাবেন। বাড়ি ফেরার পথে পরপর 2টো অন্ধকার গলি দিয়ে আসবার সময় 3-3বার পায়ের আওয়াজ শুনে পিছন ফিরে চাদর মুড়ি দেওয়া এক লোককেই দেখতে পেয়ে সেদিকে ফেলুদার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। ও যে শুধু পাত্তাই দিল না তা নয়, সারা রাস্তা ধরে গুনগুন করে ইশক ইশক ছবির গান গাইতে গাইতে সমানে ভুলভাল সুরে গিয়ে চলে আসতেছিল। ক্যালকাটা লজের ঠাকুর ফাউল কারিটা দিব্যি রেঁধেছিল। এছাড়া রুই মাছের কালিয়া ছিল, রান্নাও ভালো। কিন্তু লালমোহনবাবু খেলেন না, বললেন, মছলি বাবাকে দেখার পর থেকে মাছ খেতে মন চায় না মশাই। কেন? ফেলুদা বললেন, খেলেই মনে হবে বাবাকে চিবিয়ে খাচ্ছেন। আপনার কি ধারণা বাবা নিচে মাছ খান না? খান বুঝি? শুনলেই তো, বাবা জলেই থাকেন বেশিরভাগ সময়। জলে মাছ ছাড়া খাবার কি আছে বলুন তো? মাছেরা যে খায় সেটাই তো খাবেন। লালমোহনবাবু চুপ মেরে গেলেন। আমার বিশ্বাস কাল থেকে উনি আবার মাছ খাবেন। সারাদিনের নানা রকম ঘটনার পর রাত্রে একটা লম্বা ঘুম দেবো ভেবেছিলাম, কিন্তু খানিকটা ব্যাঘাত করলেন রুমমেট জীবনবাবু। জীবনবাবু মোটা, জীবনবাবু বেটে, চাপদাড়িওয়ালা। জীবনবাবু বালিশে মাথা রাখার 10 মিনিটের মধ্যেই নাক ডাকতে শুরু করলেন। ভদ্রলোক একটা ডাক্তারি কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, 2 দিন হলো এসেছেন, কাল সকালেই চলে যাবেন। ফেলুদার সঙ্গে পরিচয় হবার 1 মিনিটের মধ্যে ব্যাগ খুলে কোম্পানির নাম খোদাই করা একটা ডট প্যান ফেলুদাকে দিয়ে দিলেন। যদিও সেটা ওকে অদ্বিতীয় গোয়েন্দা বলে চিনতে পারার দরুন কিনা বোঝা গেল না। পরদিন সকালে 7:30টার মধ্যে আমরা 3 জন চান টান করে চা ডিম রুটি খেয়ে রেডি। বেরোবার মুখে নিরঞ্জনবাবুর সাথে দেখা। ফেলুদা 2টো আজেবাজে কথার পর জিজ্ঞেস করলেন, মগনলাল মেঘরাজের বাড়িটা কোথায় জানেন? মেঘরাজ? যদ্দূর জানি ওর 2টো বাড়ি আছে শহরে, 2টো একেবারে হার্ট অফ কাশিতে। একটা বোধহয় জ্ঞানবাপীর উত্তর দিকের গলিটায়। আপনি ওখানে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। পরম ধার্মিক তো, তাই একেবারে খোদ বিশ্বনাথের ঘণ্টা শুনতে শুনতেই টাকার হিসাব করে। নিরঞ্জনবাবুর কাছ থেকে আরেকটা খবর পেলাম, মছলি বাবা নাকি আর 6 দিন আছেন শহরে। কথাটা শুনে ফেলুদা শুধু ওর এক পেশে হাসিটা হাসলো, মুখে কিছু বলল না। ঘড়ি ধরে 8টার সময় আমরা শঙ্করী নিবাসের গেটের সামনে গিয়ে হাজির হলাম। ত্রিলোচনের চেহারাটা রাত্রে ভালো করে দেখিনি। আজ দিনের আলোয় গালপাট্টার বহর দেখে বেশ হকচকিয়ে গেলাম। বয়স 70-70 হবে নিশ্চয়ই, তবে এখনও মেরুদণ্ড একদম সোজা। আমাদের দেখে হাসির সঙ্গে স্মার্ট সেলুট ঢুকে গেটটা খুলে দিল। গাড়ি বারান্দার দিকে কিছু দূর এগিয়ে যেতেই বিকাশবাবু বেরিয়ে এলেন। জানালা দিয়ে দেখলাম আপনাদের ঢুকতে। ভদ্রলোক বোধ হয় সবেমাত্র দাবড়ি কমিয়েছে। বাঁদিকের জুলপির নিচে এখনও সাবান লেগে রয়েছে। ভেতরে যাবেন? কর্তামশাই কিন্তু রেডি। আপনি ওর সঙ্গে আগে কথা বলবেন তো? ফেলুদা বলল,
তার আগে আপনার কাছ থেকে কিছু তথ্য জেনে নিয়ে নোট করতে চাই। বেশ, তো বলুন না কি জানতে চান। বিকাশবাবুর কাছে কতগুলো তারিখ নোট করে নিয়ে খাতায় যা দাঁড়ালো এই: 1. মগনলাল উমানাথবাবুর সঙ্গে দেখা করতে আসেন 10 অক্টোবর। 2. উমানাথবাবু তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মছলিবাবু দর্শনে যান 15 অক্টোবর সন্ধে 7টায়। বাড়ি ফেরেন 7:30টার কিছু পরে। এই সময়ের মধ্যেই গণেশ চুরি হয়ে যায়। 3. 15ই আগস্ট অক্টোবর 7:30 থেকে 8:30টার মধ্যে শঙ্করী নিবাসে ছিল উমানাথবাবুর বাবা অম্বিকা ঘোষাল, বিকাশ সিংহ, অম্বিকাবাবুর বেয়ারা বৈকুণ্ঠ, চাকর ভরদ্বাজ, ঝি সৌদামিনী, ঠাকুর নিত্যানন্দ, মালি লক্ষণ, তার বউ আর একটি 7 বছরের ছেলে, দারোয়ান ত্রিলোচন, প্রতিমার কারিগর শশীপাল ও তার ছেলে কানাই, আর প্রতিমার কাজে যোগান দেবে একজন লোক, নাম নিবারণ। ওই 1 ঘন্টার মধ্যে বাইরে থেকে কেউ না এসে থাকলে বুঝতে হবে এদের মধ্যেই কেউ না কেউ অম্বিকাবাবুর ঘরে ঢুকে তার টেবিলের দেরাজ থেকে চাবি নিয়ে সিন্দুক খুলে গণেশ বার করে নিয়েছে। খাতায় নোট করা শেষ হলে ফেলুদা বিকাশবাবুর দিকে ফিরে বললেন, কিছু মনে করবেন না, এ ব্যাপারে তো কাউকে বাদ দেওয়া চলে না, কাজেই আপনাকেও। ফেলুদার কথা শেষ হওয়ার আগেই বিকাশবাবু হেসে বললেন, বুঝেছি, এই ব্যাপারে পুলিশের সঙ্গে এক দফা হয়ে গেছে। আমি সেদিন ওই 1 ঘন্টার সময় কি করছিলাম সেটা জানতে চাইছেন তো? হ্যাঁ, তবে তার আগে একটা প্রশ্ন আছে। বলুন। কিন্তু এখানে কেন? আমার ঘরে চলুন। বাড়ির সামনের দরজা দিয়ে ঢুকে ডান দিকে দোতলা যাবার সিঁড়ি, আর বাঁ দিকে বিকাশবাবুর ঘর। বাড়ির কথা ঘরে বসেই হলো। ফেলুদা বলল, আপনি গণেশের কথাটা জানতেন নিশ্চয়ই? অনেক দিন থেকেই জানি। মগনলাল যেদিন উমানাথবাবুর সঙ্গে দেখা করতে আসেন সেদিন আপনি বাড়িতে ছিলেন? হ্যাঁ, আমি মগনলালকে রিসিভ করে বৈঠকখানায় বসাই, তারপর ভরদ্বাজকে দিয়ে দোতলায় মিস্টার ঘোষালের কাছে খবর পাঠাই। তারপর আমি নিজের ঘরে চলে আসি। দুজনের মধ্যে যে কথা কাটাটি হয়েছিল সেটা আপনি জানতেন? না, আমার ঘর থেকে বৈঠকখানার কথাবার্তা কিছু শোনা যায় না। তাছাড়া আমার ঘরে তো রেডিও চলছিল। যেদিন গণেশটা চুরি গেল সেদিন কি আপনি আপনার ঘরেই ছিলেন? বেশিরভাগ সময়। মিস্টার ঘোষালরা যখন বাইরে যায় তখন আমি ওদের গেট পর্যন্ত পৌঁছে দিই। ওখান থেকে যাই পূজা মণ্ডপে। শশীবাবুর কাজ দেখতে বেশ ভালো লাগে। সেদিন ভদ্রলোক দেখে অসুস্থ মনে হলো। জিজ্ঞেস করাতে বললেন শরীরটা ম্যাজম্যাজ করছে। আমি ঘরে এসে ওষুধ নিয়ে ওকে দিয়ে আসি। হোমিওপ্যাথিক কি? আপনার সেলফে দুটো হোমিওপ্যাথির বই দেখছি। হ্যাঁ, হোমিওপ্যাথিক। কী ওষুধ জানতে পারি? পালসেটিকা 30। ওষুধ দিয়ে ঘরে ফিরে আসেন? হ্যাঁ। কি করেছিলেন ঘরে? লখনৌ রেডিও থেকে আক্তারি বাইয়ের রেকর্ড শুনছিলাম। কতক্ষণ রেডিও শোনেন? ওটা চালানোই ছিল। আমি ম্যাগাজিন পড়ছিলাম, ইলাস্ট্রেটেড উইকলি। তারপর মিস্টার ঘোষাল ফেরানো পর্যন্ত আর বাইরে বেরোননি? না, বেঙ্গলি ক্লাব কাবুলিওয়ালা থিয়েটার করছে। ওদের তরফ থেকে দুজনের আসার কথা ছিল মিস্টার ঘোষালের সঙ্গে দেখা করার জন্য। বোধহয় প্রধান অতিথি হওয়ার জন্যই অনুরোধ করতে ওদের আসার অপেক্ষায় বসেছিলাম। ওরা এসেছিলেন অনেক পরে, 9টার পরে। ফেলুদা দরজা দিয়ে দোতলায় যাবার সিঁড়িটার দিকে দেখিয়ে বললেন, আপনি যেখানে বসেছিলেন সেখান থেকে ওই সিঁড়িটা দেখা যাচ্ছিল কি? হ্যাঁ। ওটা কি কাউকে নামতে বা উঠতে দেখেছিলেন বলে মনে পড়ে? না, তবে ওটা ছাড়াও আরেকটা সিঁড়ি আছে পিছন দিয়ে, জমিদারের সিঁড়ি। সেটা দিয়ে কেউ উঠে থাকলে আমার জানার কথা নয়। বিকাশবাবুর সঙ্গে কথা শেষ করে আমরা ভদ্রলোককে সঙ্গে নিয়ে দোতলার অম্বিকাবাবুর ঘরে গেলাম। জানালার ধারে একটা পুরনো আরামকেদারায় বসে ভদ্রলোক নিবিষ্ট মনে স্টেটসম্যান পড়ছেন। পায়ের আওয়াজ পেয়ে কাগজটা সরিয়ে ঘাড় ফিরিয়ে চশমার উপর দিয়ে ভ্রুকুটি করে আমাদের দিকে তাকালেন। ভদ্রলোকের মাথার মাঝখানটায় টাক, কানের দুপাশে ধপধপে সাদা চুল, দাড়ি খুব কামানো, দু চোখের উপর কাঁচা পাকা মেশানো ঘন ভুরু। বিকাশবাবু আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। অম্বিকাবাবু মুখ খুলতেই বুঝলাম যে ওর দুপট্টি দাঁতই ফলস। কথা বলার সময় কিটকিট করে আওয়াজ হয়, মনে হয় এ বুঝি দাঁত খুলে পড়ল। প্রথমে সোজা লালমোহনবাবুর দিকে চেয়ে বললেন, আপনারাও পুলিশ নাকি? লালমোহনবাবু ভরকে গিয়ে ঢোক গেলে বললেন, আমি? না না, আমি কিছুই না। কিছুই না? এ আবার কীরকম বিনয় হলো? না, ইনি মানে গো। বিকাশবাবু এগিয়ে এসে ব্যাপারটা পরিষ্কার করে দিলেন। ইনি প্রদোষ মিত্র, গোয়েন্দা হিসেবে খুব নামডাক। পুলিশ তো কিছুই করতে পারল না, তা মিস্টার ঘোষাল বলেছিলেন। অম্বিকাবাবু এবার সোজা ফেলুদার দিকে চাইলেন। উমা কি বলছে? বলেছে গণেশ গেছে বলে ঘোষাল বংশ ধ্বংস হয়ে যাবে।
ননসেন্স। তার বয়স কত? 40 পেরোনি। আমার 73। ঘোষাল বংশের ইতিহাস সে আমার চেয়ে বেশি জানে। ও মা ব্যবসায় উন্নতি করেছে, সে কি গণেশের দৌলতে? নিজের বুদ্ধিশুদ্ধি না থাকলে গণেশ কী করবে? আর তার যে বুদ্ধি, সে কি গণেশ দিয়েছে? সে বুদ্ধি সে পেয়েছে তার বংশের রক্তের জোরে। 1924-এ ক্যামব্রিজে ম্যাথমেটিক্সে ট্রাইপস করতে যাচ্ছিল অম্বিকা ঘোষাল, যাকে দেখছো তোমাদের সামনে। যাওয়ার 7 দিন আগে পিঠে কারবাক্কল হয়ে যায় অবস্থা। বাঁচিয়ে দিল না হয় গণেশ, কিন্তু বিলেত যাওয়া যে পণ্ড হয়ে গেল চিরকালের জন্য, তার জন্য কে দায়ী? ওমানাদের ব্যবসা বুদ্ধি আছে ঠিকই, তবে ওর জন্মানো উচিত ছিল 100 বছর আগে। এখন তো শুনছি নাকি কোনো এক বাবাজির কাছে দীক্ষা নেবার মতলব করছে। তার মানে আপনার গণেশ যাওয়াতে কোনো আফসোস নেই? অম্বিকাবাবু চশমা খুলে তার ঘোলাটে চোখ দুটো ফেলুদার মুখের উপর ফোকাস করলেন। গণেশের গলায় একটা হিরে বসানো ছিল, সেটার কথা ওনার বলেছে? তা বলেছেন। কি হিরে তার নাম বলেছে? না, সেটা জানেননি। ওই তো জানে না তাই বলেনি। বনস্পতি হিরে নাম শুনেছ? সবুজ রঙের কি? ফেলুদার এই কথায় অম্বিকাবাবু নরম হয়ে গেলেন। দৃষ্টি তার নামিয়ে নিয়ে বললেন, ও তুমি এ বিষয়ে কিছুই জানো টানো দেখছি। অত্যন্ত রেয়ার হিরে। আমার আফসোস হচ্ছে কেন জানো? শুধু দামি জিনিস বলে নয়, দামি তো বটেই, ওটার জন্য কত ট্যাক্স দিতে হচ্ছিল শুনলে তোমার মাথা ঘুরে যাবে। আসল কথা হচ্ছে ইট ওয়াজ এ ওয়ার্ক অফ আর্ট। এসব লাখ টাকা আমি বিশ্বাস করি না। ওই টেবিলের দেরাজের কি চাবিটা ছিল? ফেলুদার প্রশ্ন। অম্বিকাবাবু আরামকে দাঁড়ায় থেকে 3-4 হাত দূরেই দুটো জানলার মাঝখানে টেবিলটা। একটা ঘরের দক্ষিণ দিক, সিন্দুকটা রয়েছে উত্তর পশ্চিম কোণে। দুটোর মাঝখানে একটা প্রকাণ্ড আদ্যিকালের খাট, তার উপর একটা 6 ইঞ্চির পুরো তোষকের উপর শীতল পাটি পাতা। অম্বিকাবাবু ফেলুদার প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টে আরেকটা প্রশ্ন করে বসলেন। আমি সন্ধ্যাবেলা নেশা করি, সেটাও আমায় বলেছে? আগে হ্যাঁ। ফেলুদা এত নরম সুরে কারোর সঙ্গে কথা বলতে দেখিনি। অম্বিকাবাবু বললেন, গণেশ নাকি চাইলেই সিদ্ধি দেন। আমি খাই আফিং। সন্ধ্যার পর আমার বিশেষ হুঁশ থাকে না, কাজেই 7টা থেকে 8টার মধ্যে আমার ঘরে কেউ এসেছিল কি না সে কথা আমাকে জিজ্ঞেস করে ফল হবে না। আপনার চেয়ার এখন যেভাবে রাখা রয়েছে সন্ধ্যাবেলা কি সেভাবেই থাকে? না, সকালে কাগজ পড়ি, তাই জানলা থেকে আমার পিছনে। সন্ধ্যায় আকাশ দেখি, তাই জানলা থাকে আমার সামনে। তাহলে টেবিলের দিকে পিঠ করা থাকে? তার মানে ওদিকে দরজার দিকে কেউ এলে দেখতেই পাবেন না? না। ফেলুদা এবার টেবিলটার দিকে এগিয়ে খুব সাবধানে টান দিয়ে দেরাজটা খুলল। কোনো শব্দ হলো না। বন্ধ করার বেলাতেও তাই। এবার ও সিন্দুকটার দিকে এগিয়ে গেল। চৌকির উপরে রাখা পেল্লায় সিন্দুকটা প্রায় আমার বুক অবধি পৌঁছে গেছে। পুলিশ নিশ্চয়ই এটার ভিতরে ভালো করে খুঁজে দেখেছে। বিকাশবাবু বললেন, তা তো খুঁজেছেই। আঙুলের ছাপের ব্যাপারে পরীক্ষা করে দেখেছে, কিছুই পায়নি। অম্বিকাবাবুর ঘরের দরজা দিয়ে বেরোলে ডাইনে পড়ে নিচে যাবার সিঁড়ি, আর বাঁয়ে ছোট ঘর। ঘরটার দিয়ে ডান দিক দিয়ে বেরোলে একটা চওড়া শ্বেতপাথরের বাঁধানো বারান্দা। এটা বাড়ির দক্ষিণ দিক। পূব দিকের বাগানের নিম আর তেঁতুল গাছের মাঝখানে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরে গঙ্গার জল। সকালের রোদ চিকচিক করছে। আমাদের সামনে আর ডাইনে বেনারস শহর ছড়িয়ে আছে। আমি মন্দিরের চূড়ো গুনছি। ফেলুদা বিকাশবাবুকে একটা সিগারেট দিয়ে নিজে একটা মুখে পুড়েছে। এমন সময় ফুরফুরে হাওয়ার সঙ্গে উপর দিক থেকে কী যেন একটা জিনিস পাক খেতে খেতে নেমে এসে লালমোহনবাবুর পাঞ্জাবির উপর পড়ল। লালমোহনবাবু সেটা খপ করে ধরে হাতের মুঠোয় খুলতেই দেখা গেল সেটা আর কিছুই না, একটা চুইংগামের র্যাপার। রুক্মিণী কুমার ছাতে আছেন বলে মনে হচ্ছে, ফেলুদা বলল। আর কোথায় থাকবে বলুন? বিকাশবাবু হেসে বললেন, তার তো এখন বন্দি অবস্থা। আর তাছাড়া ছাতে তার একটা নিজস্ব ঘর আছে, সেটা একবার দেখা যায়? নিশ্চয়ই। সেই সঙ্গে চলুন পিছনের সিঁড়িটাও দেখিয়ে দিই। এরকম লোহার সিঁড়ি হয় যেগুলো বাড়ির বাইরের দেয়াল বেয়ে পাক খেয়ে উপরের দিকে উঠে যায়। এটা দেখলাম সেরকম সিঁড়ি নয়, এটা ইটের তৈরি আর বাড়ির ভিতরেই, তবে এটাও পাকানো সিঁড়ি। উঠবার সময় ঠিক মনে হলো কোনো মিনার বা মনুমেন্ট উঠছে। সিঁড়ি দিয়ে উঠে সামনের ছাদের ঘর, আর বাঁদিকে ছাদে যাবার দরজা। ঘরের ভিতরে মেঝেতে উবু হয়ে বসে আছে রুকু। একটা লাল সাদা পেটকাটি ঘুড়ি মাটিতে ফেলে হাঁটুর চাপে সেটাকে ধরে রেখে তাতে সুতো পেঁচাচ্ছে। আমার আসতে দেখেই কাজটা বন্ধ করে সোজা হয়ে বসলাম। আমরা 4 জনের ছোট ঘরটাতে ঢুকলাম।
বোঝাই যায় এটা রুকুর খেলার ঘর। যদিও রুকুর জিনিস ছাড়াও আরও অনেক কিছু কোণঠাসা করে রাখা হয়েছে। দুটো পুরনো মরচে ধরা ট্রাঙ্ক, একটি প্যাকিং, একটা ছেঁড়া মাদুর, হারিকেন ইত্যাদি। তুমি গোয়েন্দা? ফেলুদার দিকে শটান একদৃষ্টিতে প্রশ্ন করলো রুকু। আজ দেখছি ফর্সা রঙটা রোদে পুড়ে যেন একটু তামাটে লাগছে। তার মুখে এই চুইংগাম রয়েছে, সেটা তার চোয়াল নাড়া থেকে বোঝা যাচ্ছে। ফেলুদা হেসে বলল, খবরটা ক্যাপ্টেন স্পার্ক কী করে পেলেন সেটা জানতে পারি? আমার অ্যাসিস্ট্যান্ট আছে, গম্ভীরভাবে জানালো রুকু। সে আবার ঘড়ির দিকে মন দিয়েছে। কে তোমার অ্যাসিস্ট্যান্ট? ফেলুদা জিজ্ঞেস করলো। স্পার্কের অ্যাসিস্ট্যান্ট খুদে রেক্সিট, সেটা জানো না? তুমি কীরকম গোয়েন্দা? লালমোহনবাবুর ছোট্ট একটা কাশি দিয়ে তার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, ক্ষুদিরাম রক্ষিত, 4.5 ফুট হাইট, স্পার্কের ডান হাত। ফেলুদা ব্যাপারটা বুঝে নিয়ে বলল, কোথায় আছে তোমার অ্যাসিস্ট্যান্ট? উত্তরটা এলো বিকাশবাবুর কাছ থেকে। ভদ্রলোক একটা অপ্রস্তুত হাসি এসে বললেন, ওই ভূমিকাটা এখন আমাকেই পালন করতে হচ্ছে। তোমার রিভলভার আছে? হঠাৎ প্রশ্ন করলো রুকু। আছে, বলল ফেলুদা। কী রিভলভার? কোল্ড। আর হারপুন? হারপুন নেই। তুমি জলের তলায় শিকার করো না? এখন পর্যন্ত প্রয়োজন হয়নি। তোমার ছোরা আছে? ছোরাও নেই, এমনকি কোনো রকমের ছোরাই নেই। রুকুর মাথার উপরে দেয়াল প্যারেক থেকে একটা খেলার ছোরা ঝুলছে। এটাই কাল ওর কোমরে বাঁধা দেখেছিলাম। লিসেনার্স, আপনাদের গল্পটা কেমন লাগছে আর গণেশের মূর্তিটা কে চুরি করেছে সেটা জানার জন্য আপনারা পরবর্তী অবশ্যই শুনবেন। আর আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ।